স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধুসূদন। আজ আমরা আলোচনা করছি বাণিজ্য ঘাটতি নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর এবং সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। জনাব মোয়াজ্জেম এবং জনাব মনসুর, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব মোয়াজ্জেম, আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা বিরতিতে যাবার আগে কথা বলছিলাম, যেখানে বলছিলাম যে ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের কম্পেনসেশনের কথা বলছেন, কারণ এই সময় দীর্ঘ প্রায় 40 দিনে তাদের ব্যবসায় অনেক ক্ষতি হয়েছে। এবং এক্ষেত্রে আসলে সরকারের আসলে কী করতে পারে? আমরা যে শর্ট টার্মে চিন্তা করি, কীভাবে কম্পেনসেট করতে পারে বা আদৌ আসলে সেই সম্ভাবনা আছে কিনা, আসলে সম্ভব কিনা সরকারের? আমার মনে হয় যে সরকারের যদি দায় এবং দায়িত্বের দিক থেকে দেখি, তাহলে সেটি আগে প্রথমত বিবেচনায় নেওয়া উচিত যে সরকার আসলে কোন ধরনের প্রক্রিয়ার মাধ্যমে ব্যবসায়ী নেতৃবৃন্দদেরকে বা ব্যবসায়ী উদ্যোগগুলোকে সহায়তা দেবেন। প্রথমত হচ্ছে যে সরকার যেভাবে এই জিনিসটি হ্যান্ডেল করতে চাচ্ছেন, এই প্রক্রিয়ায় কি সরকার পুরোপুরি একটি সলিউশনে যেতে পারবেন, অথবা এই সলিউশনটি কতদিনে আসবে, সেটি বিবেচনায় নেওয়ার দরকার আছে। যে এর কারণে ব্যবসাতে কতটুকু ক্ষতি হয় তার একটা সমন্বয়ের বিষয় রয়েছে, যে সেটি বোঝার। এটি হচ্ছে একটি দিক। দ্বিতীয়ত হলো যে যদি সরকার এটি না করতে পারেন, দীর্ঘমেয়াদে যদি এটি চলতে থাকে, তাহলে অবশ্যই ব্যবসায়ীদের দাবির একটা যৌক্তিকতা রয়েছে। সমস্যা হচ্ছে যে যেভাবে ব্যবসায়ীদের দিক থেকে বিভিন্ন ক্ষতির তথ্য উপাত্ত আসে, আর অর্থনীতিবিদ হিসেবে আমরা যেভাবে ক্ষতির হিসেবগুলো করি তার মধ্যে ভিন্নতা রয়েছে। এবং এই ক্ষতিটি আসলে সামগ্রিক ক্ষতি কিনা, বা একটি ক্ষতি অন্য খাতের ক্ষতির সাথে যুক্ত হয়ে আছে কিনা, বা একই ক্ষতি দু জায়গায় বিবেচনা হচ্ছে কিনা, এই সমস্ত বিষয় জিনিসগুলো রয়েছে। সুতরাং ক্ষতির একটি হিসেব দরকার আছে, এবং এই ধরনের যে ক্ষতি ব্যবসায়ীদের দিক থেকে আসছে সেটি একটি ব্রডার একটা আবেদন রয়েছে তার, কিন্তু সরকারের দিক থেকে সেই হিসেবটির একটা প্রয়োজন রয়েছে। এক। দু নম্বর হচ্ছে যে ক্ষতির যে বিষয়গুলো সবচেয়ে সামনাসামনি চলে আসে, সেক্ষেত্রে সবচেয়ে বেশি চলে আসে আসলে বড় বড় যে সমস্ত পাওয়ার হোল্ড যে সমস্ত অ্যাসোসিয়েশনগুলো আছে, তাদের ক্ষতির দাবিগুলোই বেশি চলে আসে বা তাদেরগুলো আসে। কিন্তু যদি তুলনামূলক বা রিলেটিভলি নেই, তাহলে ক্ষতি আসলে অন্যান্য খাতে হয়তো অনেক বেশি তুলনামূলক বিচারে। ক্ষুদ্র খাত, মাঝারি খাত, সেবা খাতের ক্ষতি হয়তো আরো বেশি, যেগুলো অনেক সময় আসে না। এটি হচ্ছে দ্বিতীয় বিষয়। তৃতীয় বিষয় হলো, সরকার যখন এই সমস্ত ক্ষতি বিবেচনা করে নিয়ে কোনো সহায়তার উদ্যোগ নিতে যান, প্রায় যেটি হয় যে প্রপার ইনস্ট্রুমেন্টস না থাকার জন্য ব্রডার ভাবে সহায়তা করতে গেলে হয় যার পাওয়ার প্রয়োজন তিনি পাচ্ছেন না, অথবা যার যতটুকু প্রয়োজন তার থেকে হয়তো বেশি পেয়ে যাচ্ছেন। এই সমস্ত সমস্যা আমরা 2013 সালে যখন আন্দোলনের পরে যখন সরকার কিছু সুযোগ দিতে চাইলেন, দেখা গেল যে সরকার ঋণ রিশিডিউল করতে গিয়ে বড় মাঝারি সকল ধরনের উদ্যোগ ঋণ গ্রহীতাকে সুবিধা দিয়েছেন, এবং তার সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি হয়ে গেল যারা কিনা ক্রনিক ডিফল্টার, যারা তারাই হয়তো সেই সুবিধাটি সে সময় বেশি নিয়েছেন। আবার সাম্প্রতিক সময়ে এরকম একটা অ্যাডজাস্টমেন্ট কিন্তু আমরা দেখছি হয়েছে। ফলে এই ধরনের কিন্তু সমস্যাগুলো সরকারি ইনস্ট্রুমেন্টস এর ভিতরে রয়েছে। সুতরাং সরকার যদি উদ্যোগ নিতেও চান এবং যদি যৌক্তিকতা থাকে, সেহেতু সরকারের প্রথমত একটা অ্যাসেসমেন্ট দরকার হবে, সেখানে আইডেন্টিফিকেশনের দরকার হবে, এবং এক্স্যাক্টলি কার পাওয়া দরকার, তাকে দেওয়া যাচ্ছে কিনা সেটিও প্রয়োজন হবে। তবে সামগ্রিকভাবে সরকারের দায় দায়িত্ব হচ্ছে এই ক্ষতিটুকু সরকার কত দ্রুত সমন্বয় করতে পারছে বা নামিয়ে আনতে পারছে, কারণ দায়িত্বের ভিতরে এখন সরকার চলে আসছেন, এবং সেটি নামিয়ে আনতে পারছেন কিনা সেই বিষয়টি, এবং তার ভিত্তিতে আসলে সামগ্রিকভাবে ক্ষয়ক্ষতির একটি হিসেব বা সেই অনুযায়ী দেবার বিষয়টি আসতে পারে। ধন্যবাদ। জনাব মনসুর, আপনাকে জানতে চাচ্ছি যে বলা হয় যে বাংলাদেশের ইকোনমি অনেক রেজিলিয়েন্ট। এখন কি মনে হচ্ছে আমাদের এই যে অবস্থা আমরা যাচ্ছি, এই রেজিলিয়েন্স আসলে আমরা কতদিন ধরে রাখতে পারবো বলে আপনার মনে হয়? এখানে আমি একটু আগের প্রসঙ্গে একটু বলে নিই, অতি সংক্ষেপে। একটা জিনিস হচ্ছে, যে জিনিসটা সরকারের অনমনীয়তা এবং বিরোধী দলের অনমনীয়তার কারণে হচ্ছে, সেই জিনিসটাকে ক্ষতিপূরণ দিয়ে এটাকে সরকার কোনোভাবে অ্যাডজাস্ট করতে পারবে বলে আমার মনে হয় না। কারণ এটার বিস্তৃতি অনেক বড়। ফার্মাররা এফেক্টেড হচ্ছে, তাদেরকে আমি কিভাবে ক্ষতিপূরণ দেবো? আমার যেসব হোটেল রেস্টুরেন্ট যেগুলো লোকসানের মুখে পড়ে যাচ্ছে, তাদেরকে কিভাবে ক্ষতিপূরণ দেবো? আমাদের ক্ষুদ্র দোকানদার এবং পাইকারি বাজারে যেসব হচ্ছে, তাদেরকে কিভাবে ক্ষতিপূরণ দেবো? এগুলো তো লক্ষ লক্ষ উদ্যোক্তা এখানে জড়িত। কাজে এই ক্ষতিপূরণের প্রশ্ন আমি নীতিগতভাবে আমি মনে করি যে এটা এখন কোনো বিবেচ্য বিষয় হতে পারে না। বিবেচ্য বিষয় হওয়া উচিত এই ক্ষতিটা যেন না হয়, সেই দিকে নজর দেওয়া। সরকারকে আমার বল থেকে নজর সরিয়ে আমি অন্যদিকে নিতে দেবো না। বলটা হচ্ছে আমার লক্ষ্য, সেটা হচ্ছে যে ক্ষতি হচ্ছে, ক্ষতি নিবারণের দায়িত্ব আলটিমেটলি সরকারের উপর, এবং সরকারকে সেই দিক থেকে বিবেচনা করতে হবে। টাকার অঙ্কে দিয়ে নয়, জনগণের পয়সা দিয়ে ওই ক্ষতিপূরণ মেটানো, এবং জনগণকে পরে ইনফ্লেশন বা আমাদের টাকা অবমূল্যায়নের করে জনগণের ঘাড়ে বোঝা চাপিয়ে দিয়ে এটা তো কোনো সমাধান হতে পারে না। সেটা একটা জিনিস।
আর আমি জানতে চাচ্ছিলাম যে আমাদের ইকোনমির আসলে কতটা রেজিলিয়েন্ট, আমরা কতদিন আমরা সহ্য করতে পারবো এই অনগোয়িং অবস্থাটা আসলে? এখন দেখুন এখানে দুটো জিনিস, একটা হচ্ছে যে আমরা এখন পর্যন্ত কোনো বড় রকমের ছাঁটাই কিন্তু আমরা দেখিনি, রাইট, which is a good Very thing good but sign. not a very good thing, because আমরা সবাই মনে করছি যে ছাঁটাই করলে ওই লোকটাকে আবার ফেরত পাবো কিনা, রাইট, সে অন্য কোথাও চলে যেতে যাবে। পারে, আর হয়তো তাকে পাবো না, একটা দক্ষ শ্রমিক। তো এই জন্য কিছুটা হলেও যেটাকে মাটি কামড়ে বলা যায় যে আমরা ধরে রাখছি আমাদের কর্মচারীদেরকে, সবাই কিন্তু ছোট বড় সবাই। এটা গার্মেন্টসের বেলায় বিশেষ করে যেটা হচ্ছে সেটা হচ্ছে তাদের তো অর্ডার বুকস 4 থেকে 5 মাস আগের থেকে ফিল্ড আপ হয়ে যায়। তো এখনো তারা যেটা অর্ডার বুকসটা ফিল করছে সেটা হচ্ছে যে গত আগামী 3-4 মাস আরো তারা পুরনো অর্ডার বুকসগুলি ফিল করে যাবে। কাজে ছাঁটাইটা আসবে, সেটা আসবে আমি মনে করি আরো 4 মাস পরে, এবং তখন কিন্তু যদি এটা চলতে থাকে তখন এটা একটা ভয়াবহ অবস্থা হবে। কারণ এই ছাঁটাই শুধু নয়, সাথে কিন্তু আরো 20 লক্ষ শ্রমিক বাজারে আসছে। এই 20 লক্ষ প্লাস আমাদের এই ছাঁটাই, এটা নিয়ে যে একটা ভয়াবহ একটা সামাজিক অধপতন হতে পারে আমাদের দেশে, সেটাকে নিয়ে ভাবতে হবে সরকারকে, অর্থনৈতিক ছাড়াও। ধন্যবাদ জনাব মহাজম। আপনাকে জানা ছিল যে আমরা এখন যেটা বলছি যে এই মুহূর্তে যে ঘাটতির কথা পরিমাণ বলছি, কিন্তু একই সাথে আমাদের রপ্তানি বৃদ্ধিরও কি মানে আমরা যে প্রবৃদ্ধি সেটাও সন্তোষজনক নয়। সেক্ষেত্রে আসলে এই ঘাটতি কি আসলে আরো বাড়বে কিনা মনে হয়, যে এই যে বাণিজ্য ঘাটতির কথা আমরা বলছি যে সেটা? এই মুহূর্তে রপ্তানি প্রবৃদ্ধির ক্ষেত্রে শ্লথগতির একটা কারণ অভ্যন্তরীণ এবং তার সাথে হয়তো রাজনীতি, কিন্তু বহির্বিশ্বের কারণগুলো তার সাথে কিছুটা সম্পর্কিত, এটাও আমাদের মাথায় রাখা দরকার। বিশেষ করে বৈদেশিক বাজারে মূল কিছু বাজারে চাহিদাজনিত কিছু শ্লথতা রয়েছে, বিশেষ করে জার্মানির বাজারে অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারেও কিছুটা চাহিদা ঘাটতি রয়েছে, আমাদের মূল যে সমস্ত পণ্য যায় সেখানে। দ্বিতীয়ত হলো যে আমাদের যে মুদ্রা টাকা, সেটি কিন্তু যথেষ্ট মাত্রায় কিন্তু অবমূল্যায়িত হয়নি শক্তিশালী ডলারের বিপরীতে। যেখানে কিনা অন্যান্য মুদ্রাগুলো, যেমন আমাদের কম্পিটিং কান্ট্রি যেমন ভারত বা ভিয়েতনাম অথবা ইন্দোনেশিয়ার মতো কান্ট্রিগুলোর রুপি কিন্তু উপমূল্যায়িত হয়েছে, সেখানে কিন্তু কম্পিটিটিভনেসের কিন্তু একটি ঘাটতি তৈরি হয়েছে বাংলাদেশে, সেটিও কিন্তু রপ্তানি শ্লথগতির জন্য একটি কারণ। এরকম একটি শ্লথ রপ্তানি প্রবৃদ্ধির কারণে কিন্তু সামগ্রিকভাবে কিন্তু যদি আমদানি বৃদ্ধি অব্যাহত থাকে তাহলে কিন্তু ঘাটতি বাড়বে। জনাব গোলাম মহাজম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব হাসান এইচ মনসুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সময় স্বল্প জন্য আজকে শেষ করতে হচ্ছে এখানে, ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মধ্যে, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।